মুহূর্তে জামাতের কোনো রাজনীতি নাই। এই মুহূর্তে এনসিপি মূল রাজনীতি করছে, জামাতের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে। জুলাই প্রোক্লামেশন চেয়েছিলাম, আমরা জুলাই ঘোষণাপত্র চেয়েছিলাম, সেই জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিতে দেয়া হয়নি, আমাদেরকে একটা জাতীয় সরকার গঠন করতে দেয়া হয়নি। এই বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবনা এসেছিল। তাহলে আপনি আপনার যেটা ভালো লাগে সংস্কার করতে চান, আপনি অভ্যর্থনের পরে আপনি 3 মাসের মধ্যে আপনি বলে দিতেন যে এটা সবাইকে মানতে হবে, যারা যারা মানবে না তারা বাদ। এই জুলাই ঘোষণাপত্র একটা বছর পর এসেছে, যতক্ষণ না পর্যন্ত বিএনপির নিজের পছন্দ মতো শব্দমালা দিয়ে এই জুলাই ঘোষণাপত্র সাজানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে দেয়া হয়নি। বিএনপি সাংবিধানিক সংস্কার পরিষদ একই দিনে শপথ নিতে হবে এবং এই দুইটা হতে হবে, বিএনপি এই ব্যাপারে ঐক্যমত পোষণ করে নাই। জনাব সালাউদ্দিন আহমেদ উনি নিজেই একজন সংবিধান, মানে উনার কথা উনি যেভাবে বলেন তাতে মনে হয় হি হিমসেলফ ইজ দ্য কনস্টিটিউশন, হোয়াট এভার হি সেইজ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ কারেক্ট অ্যান্ড উনি যেটা বলবেন সেটাই সংবিধান। জামাত এসে বলছে এই নোট অফ ডিসেন্ট তো পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়েছে, সুতরাং তোমাকে সমস্তটাই মানতে হবে। তো বিএনপি তো ওই সময় মানে নাই। বিএনপির মহাসচিব যে বিবৃতি দিয়েছিল সেখানেও বলেছে যে আমরা এটা মানতে পারছি না, আমরা এতটুকু সংস্কার করব যতটুকু ব্যাপারে আমরা সম্মত হয়েছি। সংবিধান পরিবর্তনের যে বিষয়টা সেটা আপার হাউসে যাবে না। তাহলে আপার হাউসের প্রয়োজনটা কি? আপার হাউসটা তো এই জন্যই করা যে যে ইচ্ছা মতো মেজরিটি ভোট দিয়ে এই সংবিধান পরিবর্তন করতে না পারে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম সংবিধান সংস্কার পরিষদ বিতর্ক, একই দিনে গণভোট নির্বাচন, এই দুটি বিষয়। গণভোটের রায় এসেছে অনেক পার্সেন্ট, যদি বলি নির্বাচনের রায়ে 215টি আসন বিএনপি পেয়েছে। সেক্ষেত্রে একটি জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতার শেষ কোথায় একটু আলোচনায় ঢুকতে চাই। প্রথমে অ্যাডভোকেট হুমায়রা নূরের কাছে একটু যেতে চাই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনারা তো জামায়াতের সাথে 11 দলীয় জোটে আছেন। কালকে হামিদুর রহমান আজাদ, জামায়াতের জামাত নেতা, তিনি বলেছেন আজকের মধ্যে যদি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ঢাকা না, তার রাজপথে নামার একটা হুঁশিয়ারি দিয়েছে। আজকে আবার ডক্টর শফিকুর রহমান সেই সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন বিষয় নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। এখন কি করবেন? অধিবেশন তো ডাকা হয়নি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন সেটা 30 দিনের মধ্যে ডাকার কথা ছিল, কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ ঠিক যেভাবে ঐক্যমত্য কমিশনে উনার সমস্ত মতামত দিন শেষে সমস্ত দলের সব রাজনৈতিক ব্যক্তিত্বের সবার আলোচনা সমালোচনার পর উনার টেবিলে এসে যখন সব মতামত আটকে যেত, সব প্রস্তাবনা আটকে যেত, ঠিক একইভাবে উনি আজকে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেই অধিবেশন করার কথা সংস্কার পরিষদের, সেই অধিবেশনকে উনি ঠেকিয়ে দিলেন নানান অজুহাত দিয়ে। সেই একই ব্যক্তি কথা বলতে সংবিধানে তার কোনো অস্তিত্ব নেই, সেটাই বলছি। উনি কিন্তু নিজ মুখে এই ঐক্যমত্য কমিশনে বলেছিলেন যে মানুষের রায়, গণরায় সংবিধানের উপর এবং গণরায়ই হচ্ছে চূড়ান্ত রায়। আজকে যদি আপনি এই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশের বিষয়ে যেই প্রস্তাবনাগুলো আছে, আপনি যদি গণভোটের যেই প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি যদি আপনাকে একটু জাস্ট এক লাইন দেখাই, আপনি দেখবেন এখানে স্পষ্ট বলা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই যে দেখেন এই যেখানে স্পষ্ট করে লেখা আছে, প্রথম লাইনেই বলা আছে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহে আপনার সম্মতি জ্ঞাপন করছেন কিনা। আমি বিস্তারিত প্রশ্নে একটু পর আসছি। প্রথমত, বাংলাদেশের মানুষ এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই জাতীয় সনদকে ম্যান্ডেট দিয়েছে হ্যাঁ ভোট দিয়ে, তাই না? তাহলে গণরায়ের উপরে আর কোনো সংবিধান কি হতে পারে? আপনার সংবিধানের প্রথম, এবং সংবিধান কাদের জন্য? গণমানুষের জন্যই তো। সংবিধান রচনা করে কারা? গণমানুষই তো রচনা করে। অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন একটা বিপ্লব পরবর্তী সময়ে যখন একটা ডিক্লারেশন আসার কথা ছিল, তখন আমরা জুলাই প্রোক্লামেশন চেয়েছিলাম, আমরা জুলাই ঘোষণাপত্র চেয়েছিলাম। সেই জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিতে দেয়া হয়নি, আমাদেরকে একটা জাতীয় সরকার গঠন করতে দেয়া হয়নি। এই বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবনা এসেছিল। আমরা তাদেরকে বিদ্যমান একটা বড় রাজনৈতিক দল হিসেবে, যদিও জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছিলাম, ছাত্র জনতারা নেতৃত্ব দিয়েছিল,
সেই নেতৃত্বদানকারী দলগুলোর মধ্যে ওই যে রাশেদ ভাইয়ের প্রাক্তন সহকর্মীরাও ছিলেন, তারা সকলে মিলে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এবং এখানে সম্পৃক্ততা ছিল সাধারণ মানুষের। এরপরে এই বিপ্লব পরবর্তী সময় কিন্তু সংবিধান বাতিল হয়ে যায়, একটা বিপ্লবী সরকার গঠন করার কথা ডিক্লারেশনের মাধ্যমে। সেই ডিক্লারেশন কিন্তু বিএনপি দিতে দেয়নি, জাতীয় সরকারও গঠন করতে দেয়নি। এই জুলাই ঘোষণাপত্র একটা বছর পর এসেছে, যতক্ষণ না পর্যন্ত বিএনপির নিজের পছন্দ মতো শব্দমালা দিয়ে এই জুলাই ঘোষণাপত্র সাজানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে দেয়া হয়নি। আপনি দেখেন প্রথম থেকেই তারা এখানে একটা অভিযোগ তারা করে, তারা বলেছেন তারা যে জুলাই সনদে স্বাক্ষর করেছে সেখানে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তো এখানে ছিল না, একটা চাপিয়ে দেওয়া একটা অধ্যাদেশের মাধ্যমে জুলাই চাপিয়ে দেওয়া হয়েছে। ঘোষণাপত্রের কথা বলছি কিন্তু জি। জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন যেটা স্বাক্ষর আমি করেছে। শুরু থেকে আসি। যখন না, উনি আবার ওই জুলাই ঘোষণাপত্র আগে যেটা হয়েছিল ফার্স্টে, হ্যাঁ সেটার কথা বলছে, যেখানে আসলে এই বিপ্লবটা বা অভ্যুত্থান কিভাবে হলো সেটার ব্যাখ্যা বিশ্লেষণ বা ইতিহাস। অভ্যুত্থানের ঘোষণাপত্রের কথা বলছি। তখন যদি আপনি অভ্যুত্থানের ঘোষণাপত্র দুদিনের মধ্যে দিতে পারতেন, যেটা আমরা প্রস্তাব করেছিলাম, তখন যদি একটা জাতীয় সরকার বিপ্লবী সরকার গঠন করা যেত, তাহলে এই যে সংবিধান নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের কোনো জায়গা থাকতো না। কিন্তু আমরা তাদের কথা মেনে নিয়েছিলাম। আমাদের অপরাধটা হচ্ছে আমরা তাদেরকে বিশ্বাস করেছিলাম। এই বিশ্বাসের মূল্য এখন দিতে হচ্ছে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে। আপনি দেখেন উনাদেরকে তখন বিশ্বাস করে ওনারা বলেছিলেন 106-এর আন্ডারে ওথ নিতে। সেই ওথ আমরা উনাদের কথায় ডক্ট্রিন অফ নেসেসিটির যে ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যায় সাংবিধানিক কন্টিনিউইটির কথা মেনে নিয়ে আমরা সেইটুকু মেনে নিয়েছিলাম। তারপর যখন ঐক্যমত্য কমিশনে আলাপ হচ্ছিল, আমরা কি নিয়ে আলাপ করছিলাম, যেই জুলাই সনদটা হতে যাচ্ছিল ওই সময়ে, সেটার একটা আইনি ভিত্তি নিয়ে আলাপ করছিলাম। তখন আর কারো কথা বাদ দিলাম, জনাব সালাউদ্দিন আহমেদ উনি নিজেই একজন সংবিধান, মানে উনার কথা উনি যেভাবে বলেন তাতে মনে হয় হি হিমসেলফ ইজ দ্য কনস্টিটিউশন, হোয়াট এভার হি সেইজ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইজ কারেক্ট, অ্যান্ড উনি যেটা বলবেন সেটাই সংবিধান। আবার মনে করেন সেই দিন দেখলাম যে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের যেই প্রোগ্রাম সুপ্রিম কোর্ট বারে আয়োজন করা হয়েছে, সেখানে আইনমন্ত্রীকেই ডাকা হয়নি, কারণ আইনমন্ত্রীর তো প্রয়োজন নাই। সালাউদ্দিন আহমেদ সাহেব একাই আমন্ত্রিত ছিলেন এবং সালাউদ্দিন আহমেদ সাহেব একাই স্বরাষ্ট্রমন্ত্রী, একাই আইনমন্ত্রী, উনি সংবিধান, উনি যেটা বলবেন সেটাই আইন। এবং সেই ঘটনাটার ওনার যেই কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ঠিক শেখ হাসিনা যেভাবে 17 বছর মানুষের উপর নিষ্পেষণ চালিয়েছে, সেই একইভাবে সালাউদ্দিন আহমেদ সেই একই প্রেসক্রিপশনে আপনি গোড়াটা খুঁজে দেখবেন। আমরা বললে আমাদেরকে বলে আমরা বলেছি উনি শিলং ফেরত। ভাই আমরা ওনাকে দোষ দিতে চাই না, ওনাকে আগে বাংলাদেশপন্থী হতে হবে। উনি যদি শেখ হাসিনার পথে চলে, তাহলে উনি কোন পথে এসেছেন এবং কোন পথের এজেন্ডা বাস্তবায়ন করছেন, সেই জায়গাটাতে সন্দেহ থেকেই যাবে। যখন এই ঐক্যমত্য কমিশনে এই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আলাপ হচ্ছিল, আইনি ভিত্তি নিয়ে আলাপ হচ্ছিল, তখন উনি নিজেই বলেছেন যে জনরাই হচ্ছে এই জুলাই সনদের মূল আইনি ভিত্তি। কিন্তু তারা তো সেই জনরাইটা বলছে তারা 215টা আসন পেয়েছে, সেটার দিকে জনরায়ে 215টা যে আসন পেয়েছে, এখন আসেন প্রশ্নে আসি। এই 215টা আসনে ওনারা মেজরিটি পেয়েছে। প্রশ্নগুলো দেখেন, প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে এবং প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা, সেইগুলো পক্ষে কিনা মানুষ, সেইটা নিয়ে প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা আদালত দ্বারা সমাধান হয়ে গিয়েছে। বাকি প্রশ্নগুলোতে মানুষ হ্যাঁ দিয়েছে। তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট যে সংসদ, সেইটা পিআর পদ্ধতিতে হবে এবং সাংবিধানিক যেই পরিবর্তনগুলো সেখানে আপার হাউসে যেতে হবে, এইটা 2 নম্বর প্রশ্নে বলা আছে। কিন্তু বিএনপি তার ইশতেহারে নোট অফ ডিসেন্ট আছে কিনা, নোট অফ ডিসেন্ট আছে, এবং কিন্তু সেটা তো গণভোটের প্রশ্নের মধ্যে ছিল না। বিএনপি বলেছে আসন ভিত্তিক এই আপার হাউস হবে, আপার হাউসের মানে যেই সিট বন্টনটা হবে সেটা আসন ভিত্তিক হবে, এবং সংবিধান পরিবর্তনের যে বিষয়টা সেটা আপার হাউসে যাবে না। তাহলে আপার হাউসের প্রয়োজনটা কি? আপার হাউসটা তো এই জন্যই করা যে যে ইচ্ছা মতো মেজরিটি ভোট দিয়ে এই সংবিধান পরিবর্তন করতে না পারে। আমি আপনাকে শেষ জিনিসটা বুঝিয়ে বলি। ধরেন এখানে বলা আছে 3 নম্বর প্রশ্নে যে 30টা বিষয়ে যে ঐক্যমত হয়েছে, এই 30টা বিষয় ব্যতীত 30টা বিষয়ে মানুষের কি মতামত সেইটাও জানতে চাওয়া হয়েছে। সেইখানেও কিন্তু মানুষ হ্যাঁই জয়যুক্ত করেছে। শেষে এসে বলা হয়েছে যে এর বাইরে যা আছে সেগুলো সম্পর্কে সংস্কারের যে প্রস্তাবনাগুলো, সেগুলো রাজনৈতিক দলগুলো প্রস্তাবিত প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অপরাপর শব্দটা উল্লেখ করা আছে। সুতরাং এইখানে
ওনারা যে কথাটা বলছেন যে ওনারা মেজরিটি পেয়েছেন বলে ওনারা নিজের মতো করে সংস্কার করবে, জনগণ কিন্তু সেইটার ম্যান্ডেট দেয়নি। জনগণ ওনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং একই ভোট দিয়ে জনগণ আলাদাভাবে এই জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলোকে জয়যুক্ত করেছে। ওনাদের এখতিয়ার কিন্তু আছে শুধুমাত্র এই যেই 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নের যে প্রস্তাবনা, এর বাইরে যেগুলো সেগুলো নিয়ে কাজ করা নিজেদের ম্যান্ডেট অনুযায়ী। এই প্রস্তাবনাগুলোর মধ্যে 3টা প্রস্তাবনা যা আছে সেইটাতে হাত দেওয়ার কোনো এখতিয়ার ওনাদের নাই। জনগণ, আরেকটা কথা আমি উল্লেখ করি, ওনারা বলেছে যে আদালতের এখতিয়ারাধীন এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়। এই প্রশ্ন নিয়ে আসবো। জনাব রাশেদ খান যদি এভাবে বলেন, আপনারও নিশ্চয়ই মনে থাকবার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি নির্বাচনের আগে বলেছিলেন যে একই দিনে যদি নির্বাচন এবং গণভোট হয় তাহলে একই দিনে যখন অধিবেশন দুইটা যেটি সনদে স্বাক্ষর করতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর এখন তিনি বলছেন সংবিধানের বিষয়টা একটু সাংঘর্ষিক। আপনি যে উত্তর দেন সেই সাথে যদি হুমায়রা নূরের এই বক্তব্যটাও যদি বলি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং শেখ হাসিনার মতো এখন আচরণ করছেন। এটা দিয়ে শুরু করি। জি, তার আগে একটি প্রশ্ন আপাকেই করি আমি। আপা, আপনারা কি ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান না? আপা, না, আমাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে, বাংলাদেশের দুর্নীতি মুক্ত হবে, আগ্রাসন বিরোধী হতে হবে। মানে ক্ষমতায় যেতে চান কিনা, এইগুলো নিজে করার জন্য ক্ষমতায় যেতে চান কিনা? না, আমাদের এজেন্ডা আমরা ক্লিয়ার। ক্ষমতায় যাওয়ার প্রশ্নে আমরা এখনো সিদ্ধান্ত আমরা পরে নেব। আগে মানুষের জন্য যেই রাজনীতিটা করতে এসেছি, যে সংস্কারের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, যে ফ্যাসিস্ট কাঠামো মুক্ত করার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, যে এক দফার ঘোষণা ছিল ফ্যাসিস্ট কাঠামো নির্মূল করা, সেটা নির্মূল করার জন্য সংস্কার প্রয়োজন, তাই না? এই সংস্কারের জন্যই তো ঐক্যমত্য কমিশন বসেছিল, সবাই ঐক্যমত্য হয়েছিল, এখন কথা পরিবর্তন করে ফেলছে। আচ্ছা, আমি আপনাকে যে প্রশ্ন করলাম উনি সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে আমি ছিলাম। এমনকি যে আলোচনা হয়েছে, অনেক আলোচনার প্রস্তাব আমি করেছি, সেগুলো অনুযায়ী পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের সভাপতি, সহসভাপতি আলী রিয়াজ স্যার সেই অনুপাতেও কাজ করেছেন। এমনকি আমাকে শেষের বৈঠকগুলোতে আমাকে ধন্যবাদও দিয়েছেন, কারণ যেখানে সিদ্ধান্তহীনতা ছিল, মানে সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারছে না, তখন আমি তাদেরকে বেশ কয়েকবার পরামর্শ দিয়েছি যে আপনারা এই কাজগুলো করতে পারেন। এবং আমার এই বক্তব্যের প্রেক্ষিতে আমাকে অনেকে ধন্যবাদ দিয়েছে। মানে ঐক্যমত্য কমিশনে যে সকল বর্ষিয়ান রাজনীতিবিদরা যেতেন তারা আমাকে বেশ অনেকবার ধন্যবাদও দিয়েছেন। এখন আসি, আপা যে জুলাই জাতীয় সনদের কথা বলছেন, সেই সনদের বিষয়ে দেখেন, সেখানে স্বাভাবিকভাবে বিএনপি তো জামাত করে না, আবার জামাত বিএনপি করে না, এনসিপি তো জামাত বিএনপি দুইটা একসাথে করে না, তারা এখন জামাত করে। তো এখন জি না, সরি, বুঝি না, আবার এনসিপি জামাত করে। আবার বলেন। আমারটা শেষ করি। না, আমি শুনতে পাইনি দেখে আবার জিজ্ঞেস করলাম। আপনার কথার সময় কিন্তু আমি চুপ ছিলাম। না না না, আমি জিজ্ঞেস করছি, শুনেননি, এটা আপনার দুর্ভাগ্য। আপনি যখন টকশো দেখবেন তখন আপনি শুনে নিয়েন। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, তো এখন সমস্যা হয়েছে যে সেখানে ভিন্নমত ছিল, এনসিপির কিছু ভিন্নমত ছিল, জামাতের কিছু ভিন্নমত ছিল, বিএনপিরও কিছু ভিন্নমত ছিল। এবং যেহেতু ভিন্ন ভিন্ন দল, এখন আপনি যদি আমাকে বলেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন 100টি প্রস্তাবনা দিয়েছে, আপনাকে 100টাই মানতে হবে, আপনি কি মানবেন? বিএনপির কর্মসূচি আলাদা, জামাতের কর্মসূচি আলাদা, এনসিপি বা অন্যান্য দলের কর্মসূচি আলাদা থাকা খুব স্বাভাবিক। যদিও তাদের কর্মসূচি এখন এক হয়ে গেছে, তারা এখন একসাথে বিভিন্ন ইস্যুতে সমাবেশ করছে, যেহেতু জোট বেঁধেছে। তো বিএনপি সেখানে কিছু বিষয়ে তারা মতপার্থক্য প্রকাশ করেছে। কিন্তু আপনি যেটি করলেন, আপনি আমাদেরকে দিয়ে স্বাক্ষর করালেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে যে পুস্তক আমাদের হাতে আপনি তুলে দিলেন, সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু পরবর্তীতে আপনি যে গণভোটে গেলেন, আমরা তো ঐক্যমতে আসলাম যে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন। জামাত বলেছিল যদি বাংলাদেশে আগে গণভোট না হয় এদেশে কোনো নির্বাচন হবে না। তারপরে নির্বাচন হয়েই তো গেছে, জামাতে অংশ নিয়েছে। তো দেখেন, পরবর্তীতে এই যে আপা বলল না, পড়িয়ে পড়িয়ে আমাদেরকে শোনাইলো, শেখাইলো, তো আপা মনে হয় যে জিনিসটা বলেননি সে জিনিসটা আমি বলি। প্রশ্ন কয়টা? একটা। আর মানে প্রশ্ন 4টা, উত্তর কয়টা? একটা। এখন আমাকে বলেন যে আপনি তো আসলে এই যে আমাকে এক ধরনের বলা যায় যে এই প্রশ্নে আমাকে জবরদস্তি করলেন। সেই সময় বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে
বিএনপি যে সংস্কারের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে সেই সংস্কারগুলো বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে। এখন আসি বিএনপি কি সংস্কার ঐক্যমত পোষণ করেছিল। বিএনপি সাংবিধানিক সংস্কার পরিষদ একই দিনে শপথ নিতে হবে এবং এই দুইটা হতে হবে, বিএনপি এই ব্যাপারে ঐক্যমত পোষণ করে নাই। কিন্তু সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, তিনি কি বলেছিলেন গণভোটের ব্যাপারে? জি, গণভোট এবং গণভোটের ব্যাপারে, নির্বাচনের গণভোটের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে মানে একই দিনে স্বাক্ষর করতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা তো নাই, কিন্তু করলো না তো। আপনি মানে আমার কথা বুঝতেছেন না, একটু মানে শুনলেই বুঝবেন। বিএনপি একই দিনে জাতীয় নির্বাচন আর একই দিনে গণভোট এই ব্যাপারে সম্মত হয়েছে। স্বাক্ষর করার ব্যাপারে স্বাক্ষরও তো করেছে। সম্মত হলে স্বাক্ষর করবে না? কিন্তু স্বাক্ষর কোথায় করলো? স্বাক্ষর করেছে যে পুস্তক মানে জুলাই জাতীয় সনদের যে বইয়ে নোট অফ ডিসেন্ট ছিল সেই বইয়ে বিএনপি স্বাক্ষর করেছে। আমরাও করেছিলাম, আমি এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, আমি নিজেও স্বাক্ষর করেছিলাম। কিন্তু পরবর্তীতে আপনি সেইটাকে বাদ দিয়ে আপনি গেজেট প্রকাশ করলেন ওই নোট অফ ডিসেন্ট বাদ রেখে। এখন আপনি পরবর্তীতে বিএনপিকে আপনি বাধ্য করতে চাচ্ছেন যে এই নোট অফ ডিসেন্ট থাকবে না। তাহলে 9 মাস আপনি কেন আলোচনা করলেন? 9 মাস কেন আপনি সময় নষ্ট করলেন? প্রতিদিন আপনি লাখ লাখ টাকা কেন নষ্ট করলেন? তাহলে আপনি আপনার যেটা ভালো লাগে সংস্কার করতে চান, আপনি অভ্যর্থনের পরে আপনি 3 মাসের মধ্যে আপনি বলে দিতেন যে এটা সবাইকে মানতে হবে, যারা যারা মানবে না তারা বাদ। আপনি কেন আলোচনা করলেন? আলোচনা মানে কি? আমার মতামত আপনাকে শুনতে হবে, যতটুকু ঐক্যমতে আমরা এসেছি ততটুকু বাস্তবায়ন করতে হবে। কিন্তু বিএনপির সাথে আপনি পরে ধোঁকাবাজি খেলেছেন। বিএনপি কিন্তু বারবার বলেছে যে আমি এতটুকু পারবো, এবং নির্বাচনে যাওয়ার আগে বিএনপির তো 31 দফা ছিল সংস্কারের দফা। আপনার জামাতের কি সংস্কারের দফা ছিল? যুগবাদ আন্দোলনের সময় তো আপনারা বলেন নাই যে আমাদের নেতৃত্বে এখন তো 11 দলীয় জোট করেছেন, তাই না? নির্বাচনের পরে, নির্বাচনের আগে কিংবা সেই যে সময় আওয়ামী লীগ ক্ষমতায়, সে সময় কেন বলেন না যে আমরা জামাতের নেতৃত্বে আরেকটা যুগবাদ আন্দোলন করব? আমরা বিএনপির নেতৃত্ব তো একটা আন্দোলন হয়েছে, তাই না? আপনার নেতৃত্বে আপনি সংস্কারের প্রস্তাবনা কেন দেন নাই? আজকে আপনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যে বড় বড় কথা বলছেন, একটা কথারও তো যুক্তি নাই। আপনি তো প্রতারণা করেছেন। কোন কথাটা? জামাত যে কথাগুলো বলছে, তাই না, সেই কথাগুলোর যুক্তি কোথায়? বিএনপি ওই সময় যা বলেছিল এখনো তাই বলছে। আপনি তো এখন ওই মানে খণ্ডিত বক্তব্য প্রচার করতে পারেন না। বিএনপি বলেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, এটা তো সত্য। বিএনপি স্বাক্ষর করেছিল, এটাও সত্য। কোথায় স্বাক্ষর করেছিল? যেখানে নোট অফ ডিসেন্ট ছিল। জামাত এসে বলছে এই নোট অফ ডিসেন্ট তো পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়েছে, সুতরাং তোমাকে সমস্তটাই মানতে হবে। তো বিএনপি তো ওই সময় মানে নাই। বিএনপির মহাসচিব যে বিবৃতি দিয়েছিল সেখানেও বলেছে যে আমরা এটা মানতে পারছি না, আমরা এতটুকু সংস্কার করব যতটুকু ব্যাপারে আমরা সম্মত হয়েছি। এবার আপার কথা আছে, আপা অনেকগুলো কথা বলেছেন। জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি নিজে একজন সংবিধান, আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি স্বীকার করেছেন এক সালাউদ্দিন আহমেদের চাপেই তো আপনারা বাঁচতে পারছেন না। বাকিরা যখন কথা বলা শুরু করবে সংসদে তো টিকতে পারবেন না। হ্যাঁ, তাদের একজন নেত্রী খুব ভালো কথা বলেছে, আমি শুনেছি 21 টেলিভিশনের টক শোতে। ঠিক এই কথাগুলো কিন্তু আমি কয়েকদিন ধরে বলছি যে এই মুহূর্তে এনসিপি জামাত ইসলামের মুখপাত্র, এবং এনসিপি যে কাজগুলো করছে এগুলো জামাত তাদেরকে দিয়ে করাচ্ছে। এবং এই কথা বলার কারণে আমি দেখলাম একজন বুদ্ধিজীবী, জামাতের বুদ্ধিজীবী আমাদের সামান্তা আপাকে ব্যাপকভাবে তিনি অপমানিত করেছেন। আমি সামান্তা আপাকে ধন্যবাদ জানাই যে অন্তত আমি যে কথাগুলো আপনার এই টকশোতে আগেও বলে গিয়েছি, অন্য জায়গায় বলেছি, আই থিঙ্ক আপাও শুনেছে, আমি এই কথাগুলো কিন্তু বারবার বলার চেষ্টা করেছি যে এই মুহূর্তে জামাতের কোনো রাজনীতি নাই। এই মুহূর্তে এনসিপি মূল রাজনীতি করছে, জামাতের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছে। ওই যে আমি বললাম না, আপা যে কথা শুনতে পাইনি সেই কথা এখন বলি। আমি বলেছিলাম যে এনসিপি তো এখন জামাত করে। কেন বলেছিলাম? আগে করতো না। আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে জামাত তো ভারতের এক্সটেনশন, মানে ভারতের আর একটি তৈরি দল। এমনকি নাহিদ ইসলাম বলেছিল যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। এছাড়া হাসনাত আব্দুল্লাহ বলেছিল, এইভাবে সাংবাদিকের কাছে প্রশ্ন করেছিল যে জামাত কি একটা ইসলামিক দল? আমি এই জন্য বলছি যে এই জামাতকে নিয়ে এনসিপি এত এত কথা বলেছে, পরবর্তীতে তাদেরকে জামাত আসন ছাড় দিয়েছে। কারণ কি? কারণ জামাত দেখলো এনসিপি ছাড়া আমাদের কিচ্ছু হবে না। তার মানে কি? তার মানে এই মুহূর্তে এনসিপি মূল রাজনীতি করছে, আর জামাত ওই যে আগে বলেছিল না বাপ আর সন্তান, মানে জামাতের সেক্রেটারি জেনারেল কি বলেছিল যে এনসিপি আমাদের সন্তান, ওইভাবেই তো বক্তব্য দিয়েছিল, তাই না? তো আজকে কি হয়েছে? এনসিপি বাপ হয়েছে
আর সন্তান হয়েছে জামাত। জামাত। মানে এই কথাগুলো আমি এই জায়গায়- আবার একটা কথা শেষ করি, এই জায়গায় দেখেন, থাকবো। আপা একটা কথা বললো যে আপনার শিলং ফেরত এবং তিনি শেখ হাসিনার মতো রাজনীতি করছেন। তো দেখেন, জনাব সালাউদ্দিন আহমেদের সাথে গণ অভ্যুত্থানের সময় আমি কাজ করেছি, যখন অন্যান্য নেতৃবৃন্দ জেলে, এরপরে জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমি অনেকগুলো পরিকল্পনা করেছি। সুতরাং আমি নিজে সাক্ষী যে জনাব সালাউদ্দিন আহমেদ এই গণ অভ্যুত্থানে ছিলেন। আপনারা তাকে বারবার শিলং ফেরত, রয়ার এজেন্ট এগুলো বানাচ্ছেন। এই রাজনীতি কে করতো? শেখ হাসিনা করতো। সুতরাং আজকে আপনি তার বিরুদ্ধে যে অভিযোগটা করলেন যে শেখ হাসিনার স্টাইলে রাজনীতি করছে, আপনারা এই যে তকমা দেওয়ার যে রাজনীতি করছেন, আপনাদের রাজনীতি তো শেখ হাসিনার স্টাইল। এই স্টাইলগুলো আপনারা যতক্ষণ না পর্যন্ত বাদ দিবেন, আপনারা নতুন বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না। জি, আমি এই গালিগালাজ জায়গায় থাকি। করা, ভাইরাল হওয়া, জি, ধন্যবাদ উল্টাপাল্টা দর্শক। বলা, এইটা কোনো রাজনীতি না। আমি একটা ছোট এবং এই বিরতি নিয়ে নতুন আসি, বন্দোবস্তের নামে এনসিপি যে রাজনীতি বেছে নিয়েছে, ঠিক আছে, হয়তো জামাতের মুখপাত্রের ভূমিকা পালন করছে। আমি যে কথা বলে শেষ করি, দেখেন, এখানে শেষ করতে আমি হবে, শেষ একটু করে বিরতি। দিই, আমি 30 সেকেন্ডে শেষ করে দিই। দেখেন, আজকে জাতীয় সংসদে যা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় সংসদ যদি ডিবেটের জায়গা না হয়ে গালিগালাজের জায়গা হতো, জামাত শিবির ফার্স্ট হইতো, এনসিপি ফার্স্ট হইতো। যেহেতু ডিবেটের জায়গা এবং সেখানে অভিজ্ঞ যারা এর আগে আপনার এমপি ছিল তারা রয়েছে এবং সালাউদ্দিন আহমেদ তো রয়েছে, আপাতত নিজেই বললো যে সেই সংবিধান। সুতরাং এই ডিবেটে তারা পারছে না। সুতরাং মাননীয় স্পিকারকে আমি অনুরোধ জানাতে চাই যে একদিন আপনারা গালিগালাজের প্রতিযোগিতার আয়োজন করেন, সেদিন জামাত এবং এনসিপি ফার্স্ট হবে। কিন্তু অসংখ্য যদি ধন্যবাদ। সংবিধান নিয়ে আলোচনা করেন, জি। আইন নিয়ে আলোচনা করেন, তাহলে তাহলে বিএনপির সাথে সেখানে কোনোভাবে জামাত এবং এনসিপি পারবে না। বিএনপি ধারে কাছে আসতে পারবে না। ধন্যবাদ।